অনিরুদ্ধদার ঘরে বসেছিলেন। আসলে আমি ইতিহাস নিয়ে পড়াশোনা করলেও ইতিহাস নিয়ে অনিরুদ্ধদার জ্ঞান দেখে মাঝে মাঝে অবাক হয়ে যাই। কথায় কথায় বললাম, আচ্ছা অনিরুদ্ধদা, শুনেছিলাম ঔরঙ্গজেবের আমলে ঔরঙ্গজেব নাকি প্রতিদিন প্রায় 10,000 জন হিন্দু ব্রাহ্মণকে হত্যা করেছিলেন। এই ব্যাপারটা কি সত্যি? আসলে আমি অনেকের কাছেই এই কথাটা শুনেছি। সামনে খবরের কাগজটা খোলা ছিল। অনিরুদ্ধদা আর আমি একটু আগেই দুজনে চা শেষ করেছি। চায়ের কাপ টেবিলের একপাশেই পড়ে রয়েছে। বৌদিমণি চায়ের কাপ নিতে এখনো ঢোকেনি, বোধহয় রান্নার কাজে ব্যস্ত। অনিরুদ্ধদা কাগজটা বন্ধ করে টেবিলের একপাশে রেখে বলল, দেখ ভাস্কর, ইতিহাস আমাদের অনেক কিছু তথ্য যে দেয় সে কথা অস্বীকার করা যায় না। তবে তুই কিভাবে বিশ্বাস করছিস যে তথ্যটা তুই পেয়েছিস সেটা আসলেই সঠিক? সে কি, আমি তো যে তথ্য পাবো সেটা তো বই পড়েই পাবো। আর বইতে মিথ্যে কথা লেখা থাকবেই বা কেন? অনিরুদ্ধদার মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। আমি লক্ষ্য করে দেখেছি, যখন কোনো বিষয়ে দ্বিমত প্রকাশ করে অনিরুদ্ধদা, তখন তার মুখে অমন একটা হাসি দেখা যায়। তাই আমি বললাম, দেখো, আমি জানি তুমি সমস্ত কিছু সন্দেহের চোখে দেখো, কিন্তু ইতিহাসের বিভিন্ন প্রামাণ্য বইতে মিথ্যে ইতিহাস লেখা থাকবে কেন? আর ঔরঙ্গজেবের ইতিহাস তো আমরা ভারতবর্ষে প্রায় সকলেই জানি। আচ্ছা, আমার কথা শোন। মনে কর তুই একটা বই লিখছিস, এই সময়ের কথাই লিখছিস। তো এই সময়ের কথা লিখতে গিয়ে কোনো মানুষের ওপরে তোর কোনো কারণে ধর রাগ কিংবা অপছন্দের কারণ জন্মেছে। তোর বইতে যদি সেই মানুষটাকে নিয়ে সামান্য কিছু লিখতে হয়, বাধ্য হয়ে তুই নিশ্চয়ই তার ভালোগুলোর পরিবর্তে এমন কিছু লিখবি যেগুলো খারাপ। আবার এমন কোনো মানুষের ব্যাপারে তুই ধর লিখতে শুরু করলি যে তোর চোখে বেশ ভালো, কিন্তু তার তেমন কোনো ভালো গুণ নেই। তখন তুই এমন কোনো গুণ তার মধ্যে লিখবি যেটা আদেও সত্যি নয়। কিন্তু আজ থেকে 100 বছর পরে যখন সেই বইটা কেউ পড়বে, সে সত্যি মনে করবে আসলে এমনটাই ছিল সবকিছু। সত্যি বলতে, অনিরুদ্ধদার কথা শুনে আমি প্রায় অবাক হয়ে গেলাম। এমনভাবে সে ব্যাপারটা বুঝিয়ে দিল যে আমার কাছে সবকিছু জলের মতো পরিষ্কার। বললাম, তার মানে তুমি বলতে চাইছো ঔরঙ্গজেব হিন্দু ব্রাহ্মণদের হত্যা করতো না? আহ, করতো না সে কথা আমি একবারও বলছি না। বিশেষ করে মোগলরা হিন্দুদের সহ্য করতে পারতো না, আর সেই কারণে বিভিন্ন হিন্দু রাজা এবং বাকিদের মোগলদের সঙ্গে সব সময় শত্রুতা ছিল। তবে তার মানে এই নয় যে তুই যে কথা বলছিস সে কথা সত্যি। একবার ভেবে দেখতো, প্রতিদিন 10,000 হিন্দু ব্রাহ্মণ ওই ঔরঙ্গজেব পাবে কোথা থেকে? এ কথাটা আমি একবার ভেবেছিলাম, কিন্তু সত্যি বলতে কোন বইয়ের কোন পাতাটা পড়েছিলাম তা মনে পড়ছিল না। অনিরুদ্ধদা হাসতে হাসতে বলল, আমি মনে করি আমাদের ভারতবর্ষের ইতিহাস নিয়ে যার যত বই লেখা হয়েছে তার মধ্যে 50% মিথ্যে দিয়ে ভরা। না হলে এমনভাবে সমস্ত কিছু লেখা আছে যাতে সত্যিটাই বিকৃত হয়ে যায়। তাই এই সমস্ত বইয়ের প্রতি আমার খুব একটা আকর্ষণ নেই। কিন্তু আমায় তো এগুলোই পড়তে হয় অনিরুদ্ধদা, তাহলে কি করব? অনিরুদ্ধদা কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই ভবানী এসে বলল, দাদাবাবু, এই একজন আপনার সঙ্গে দেখা করতে এসেছে, বলছে নাকি খুব দরকার। কথাটা শুনে অনিরুদ্ধদার কপালে একটা চিন্তার ভাঁজ পড়ল। সে বলল, বেশ, পাঠিয়ে দাও। চেনা কেউ নাকি অচেনা? না দাদাবাবু, চেনা বলে তো মনে হলো না, তবে আপনাকে চেনে বলল। আমরা একটু গুছিয়ে বসলাম। টেবিলের ওপাশে একটা চেয়ার সবসময় রাখাই থাকে, যদি অনিরুদ্ধদার মক্কেল আসে তাই। আমি অনিরুদ্ধদার দিকে তাকিয়ে বললাম, এ সময় আবার কি হলো বলো তো? কারো কি আসার কথা ছিল? মিস্টার সামন্ত নাকি? আহ, বোকার মতো কথা বলিস না। মিস্টার সামন্তকে কি ভবানী চিনতে পারবে না? নিশ্চয়ই অন্য কেউ। একটু পরেই ঘরের দরজায় নক হতেই অনিরুদ্ধদা বলল, দরজা খোলা আছে, ভেতরে আসুন। একটু পরে ঘরে এসে যে ভদ্রলোক ঢুকলেন, তার পোশাক আশাক এবং চেহারায় একটা আভিজাত্য রয়েছে। অনিরুদ্ধতা বলে এই সমস্ত জিনিস মানুষ চিনতে খুব সাহায্য করে। মাঝে মাঝেই বলে, প্রথম যখন কোনো একটা চরিত্রকে দেখবি, সেটা তোর বইয়ের পাতায় হোক কিংবা বাস্তবে, ভালো করে চরিত্রটার একটা ছবি মনের মধ্যে গেঁথে নেওয়ার চেষ্টা করবি। আর মাথা থেকে পা পর্যন্ত দেখার মতো কি রয়েছে সেগুলো দেখবি। বিশেষ করে আর 5টা সাধারণ মানুষের মতন যাদের চেহারা, তাদের মধ্যে আলাদা করে দেখার মতো অন্তত একটা না একটা কিছু থাকবেই।
এই কারণেই পৃথিবীতে এত মানুষ, অথচ সবাই একে অন্যের চেয়ে আলাদা। শুধুমাত্র 7জন মানুষ প্রায় একই রকম হতে পারে, তবে তাদের মধ্যেও সামান্য পার্থক্য থাকে। ভদ্রলোক ঘরে ঢুকে হাত জোর করে অনিরুদ্ধদাকে নমস্কার করে বলল, নমস্কার অনিরুদ্ধবাবু, মিস্টার সামন্তের কাছ থেকে আপনার ঠিকানা জোগাড় করে এসেছি একটা বিশেষ কাজে। আচ্ছা আচ্ছা, আপনাকে মিস্টার সামন্ত পাঠিয়েছে। আচ্ছা, আপনি আগে বসুন, তারপর আপনার কথা শুনছি। আশা করছি আপনি আমার ব্যাপারে সব কিছুই জেনে এসছেন। যদি আপনার কোনো কেস থাকে তাহলে মনের মতো কেস, না হলে আমি কিন্তু সেটা নিই না। আমার তাতে আপত্তি নেই অনিরুদ্ধবাবু, আর যদি আপনি আমার কেসটা হাতে নেন এবং সমাধান করতে পারেন তাহলে আপনাকে যথেষ্ট সাম্মানিক দিতেও আমার সমস্যা নেই। তবে কেসটা কিন্তু একটু অদ্ভুত। বেশ, আচ্ছা আপনার নামটা? আমার নাম বিপিন সামন্ত। আসলে যে মিস্টার সামন্ত অর্থাৎ নিখিল সামন্তের কথা আপনি বলছেন সে আমার বন্ধু বলতে পারেন। আসলে আমিও একটা সময় পুলিশের কাজেই ছিলাম, তবে আমার কাজটা একটু অন্যরকম ছিল। সে যাই হোক, আসল কথাটা বলি। মাত্র মাসখানেক আগে আমি অকশন হাউস থেকে একটা ছবি কিনেছিলাম। ছবিটা বেশ পুরনো। অকশন হাউসের মালিক আমায় জানায় ছবিটা প্রায় 200 বছরেরও বেশি পুরনো। কৃষ্ণনগরের দিকে কোনো এক জমিদারের বাড়িতে ওই ছবিটা ছিল। এখন যেভাবে সমস্ত জায়গায় পুরনো বাড়িঘর ভেঙে নতুন ফ্ল্যাট তৈরি রমরমা চলছে, তাতে ওই জমিদার বাড়ি আর টিকে থাকতে পারবে না। তাদের মধ্যে অনেকেই বাইরে চলে গেছে, অনেকেই কলকাতা শহরেও চলে এসছে। এই কারণে ওখানে যারা ছিল তাদের বড় জমিদার বাড়ি আর তার জমি জমা সমস্ত কিছু বিক্রি করে নিজেদের জন্য আলাদা ব্যবস্থা করে নেয়। তখনই জমিদার বাড়ির সব কিছু জিনিসপত্র এবং তার সঙ্গে এই ছবিটিও বিক্রি হয়ে যায়। সেটাই এসে পড়েছিল এই অকশন হাউসে। অকশন প্রতি মাসে একবার করে হয়, তাছাড়া বাকি সময় এই অ্যান্টিক জিনিসপত্রগুলো বেশ দামে বিক্রি করা হয়। আমি রিটায়ার করেছি প্রায় 4 বছর হলো। আমার একার সংসার, কোথাও কেউ নেই। একটি কাজের লোক ছাড়া আমার বাড়িতে আর কেউ নেই। তাই বুঝতেই পারছেন অ্যান্টিক কিছু জিনিসপত্র কেনা আমার শখ থাকলেও আমি কিন্তু খুব বেছে বেছেই জিনিসপত্র কিনি। তবে ওই ছবিটা আমায় বেশ আকর্ষণ করেছিল একটা বিশেষ কারণে। সেই ছবিটা না দেখালে আমি আপনাকে বোঝাতে পারবো না। ছবিটা আসলে হলো ছত্রপতি শিবাজির। শিবাজি আমার কাছে এক বেশ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক চরিত্র। শিবাজি 200 বছরের পুরনো সেই ছবি। তবে ছবিটা দেখে কিন্তু মনে হয়েছিল সেটা আরও বেশ পুরনো। ছবিটার চারপাশে বেশ সুন্দর কারুকার্য করা, এক পলকেই সেটা আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। ওই ছবিটা আমি প্রায় 10,000 টাকা দিয়ে কিনেছিলাম, কারণ ছবিটা নিলামে উঠেছিল। 10,000 টাকা? আচ্ছা, নিলাম থেকে কি আপনি এমন মাঝে সাঝেই কেনেন? কিনি, তবে তা আমার পছন্দ হতে হবে। আর দ্বিতীয় কথা হলো এই জিনিসগুলো আমি আবার বিক্রি করে দিই বিভিন্ন সময়। আসলে কোনো জিনিসই আমার খুব বেশি দিন একটানা ভালো লাগে না। তবে এই ছবিটা আমার বেশ ভালো লেগেছিল। এটা আমার শোয়ার ঘরেই রেখেছিলাম। আসল সমস্যা হলো কাল কোনো এক সময় এই ছবিটা আমার ঘর থেকে চুরি গিয়েছে। কাল সারাদিন আমি এবং আমার কাজের লোকটি কেউই বাড়িতে ছিলাম না। আমরা গিয়েছিলাম বর্ধমানের কাছে এক চেনা আত্মীয়ের বাড়িতে। সেখান থেকে ফিরে আসি আজ এই সকালের দিকে। আসার পরেই ঘরে ঢুকতেই দেখি ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড, ঘরের দরজা ভাঙা এবং দেয়ালে টাঙানো ছবিটাও নেই। কিন্তু এই কেসটা তো পুলিশের, আপনি পুলিশের কাছে যেতে পারতেন। চুরির কেস তো আমি কিছু করতে পারবো না এতে। তাছাড়া এই কেসে অপরাধীকে খুঁজে বার করা খুব একটা সহজ কাজ নয়। আমি ব্যাপারটা প্রথমেই মিস্টার সামন্ত অর্থাৎ নিখিলকে জানিয়েছিলাম, কিন্তু সেই আপনার কথা বলল, কারণ সে সমস্ত কিছু দেখে মনে করছে আপনি কিছু সাহায্য করতে পারেন। ঘরের মধ্যে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখা, অথচ বিশ্বাস করুন ঘর থেকে একটা টাকাও চুরি যায়নি। তবে ছবিটা কেউ দেয়াল থেকে পেরে নিয়ে গেছে। কিন্তু যদি সেটাই হয় তাহলে ঘরের জিনিসপত্র ওভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখা কেন? আচ্ছা, প্রথম কথা, আপনার কি কাউকে সন্দেহ হয় যে এই কাজটা করতে পারে? আপনার বাড়ি থেকে ছবিটা চুরি করতে কিংবা করাতে পারে? অনেকেই করতে পারে। এই শহরে আমার মতো অনেকেই আছে যারা নিজের টাকা খরচ করে এরকম পুরনো অ্যান্টিক জিনিসপত্র নিজের স্টকে জমিয়ে রাখতে ভালোবাসে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, আপনি ওটা নিলাম থেকে কিনেছিলেন, সেদিন নিলামে আপনার সঙ্গে ওই ছবিটা পিছনে আর কেউ দর রেখেছিল কোনো? রেখেছিল। তাদের মধ্যে একজনকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তবে সেই কাজটা করতে পারে বলে আমার মনে হয় না। সে আমার বিশেষ বন্ধু। আরেকজন রয়েছে যে ব্যবসায়ী লোক, সেও অ্যান্টিক জিনিসপত্র কেনে। তার বাড়িতে বেশ অ্যান্টিক জিনিসপত্র রয়েছে।
কিন্তু এদের মধ্যে যদি কেউ কাজটা করে সহজে ধরা সম্ভব নয়, কারণ দুজনেই বেশ ঘুঘু প্রকৃতির। আপনি আপনার ছবিটা ফেরত চাইছেন, তাই তো? কিন্তু আপনার কাজের লোকটিকে আপনার সন্দেহ হয় না কোনোভাবে? না, সে এ কাজটা করবে না। সে প্রায় বছর 15 হলো আমার সাথে রয়েছে। তাছাড়া তার কোথাও কেউ নেই। আমিই তাকে আশ্রয় দিয়েছিলাম 15 বছর আগে। তারপর থেকে সে এখানেই রয়ে গেছে। গ্রাম থেকে শহরে এসে সে বিপদে পড়ে গিয়েছিল। আপনি যা বলছেন তাতে আপনার ঘরটা আমার একবার দেখা দরকার। আচ্ছা, আপনি একটা কাজ করুন, যদি আপত্তি না থাকে তাহলে এখনই আমরা একবার আপনার বাড়ি যেতে চাই। আমার কোনো আপত্তি নেই অনিরুদ্ধবাবু। আপনি গেলে আমার বরং সুবিধাই হবে। যদি সমস্তটা দেখে শুনে আপনি কিছু বলতে পারেন। ভাস্কর, যদি কাজ না থাকে তাহলে তুইও যেতে পারিস আমাদের সাথে। এতে আর বলার কি আছে অনিরুদ্ধদা, আমি তোমার কথা যাওয়ার জন্য তৈরি। দাঁড়াও, পোশাকটা একটু বদলে নি। পোশাক বদলে বৌদিমণির সঙ্গে কথা বলে আমরা যখন রাস্তায় নামলাম তখন দুপুর হতে শুরু করেছে। ভদ্রলোকের বাড়ি যেতে সময় লাগলো প্রায় মিনিট 40। তারপর সেখান থেকে হাঁটা পথে মাত্র মিনিট 5 বড় রাস্তা ছেড়ে ভেতরের দিকে একটা দোতলা বাড়ির কাছে এসে পড়লাম। বাড়িটার বর্ণনা এখানে সামান্য দিয়ে রাখি। প্রথমেই বলেছি দোতলা বাড়ি, চারপাশটা পাঁচিল দিয়ে ঘেরা, একপাশে বুকের সমান উঁচু গেট রয়েছে। ভেতরে গেলে একটা ছোট্ট দরজা দিয়ে ভেতরে ঢুকতে হয় একতলায়। তারপর ঘোরানো একটা সিঁড়ি উঠে গেছে দোতলার দিকে। নিচের তলায় পাশাপাশি দুটো ঘর, একটা বোধহয় রান্নাঘর, তাছাড়া বাথরুমও রয়েছে। দোতলায় আমরা যদিও পরে গিয়েছিলাম, তবে দোতলাতেও পাশাপাশি দুটো ঘর রয়েছে। সামনের দিকে টানা ছোট্ট একটা ব্যালকনি, তার উপরে ছাদে যাওয়ার জন্য একটা ছোট সিঁড়িও রয়েছে। ভদ্রলোক আমাদের ঘরের ভেতরে নিয়ে গিয়ে একতলায় সিঁড়ির পাশেই বসার জায়গাটায় বসালে। তারপরে গলা তুলে বললেন, মাধব, মাধব, এই 3টে চা দিয়ে যা তো। মাধব আমাদের দরজা খুলে দিয়েছিল। একটা লুঙ্গি আর গায়ের উপর একটা হাত কাটা গেঞ্জি, কাঁধে একটা গামছা গায়ে হাত মুছতে মুছতে সেই দরজা খুলেছিল। দেখেই মনে হচ্ছে রান্না করছিল। কাপড়ের কাছে হলদে রঙের কি একটা লেগেও ছিল। রান্নাঘর থেকে সাড়া দিয়ে সম্মতি জানাতে ভদ্রলোক সামনের দিকে তাকিয়ে বললেন, তা বলছি, প্রথমে একবার দোতলার ঘরটা দেখে আসবেন নাকি? আমি ঠিক আগের মতোই সব কিছু রেখেছি। তাহলে তো খুবই ভালো হয় বিপিনবাবু, ওপরের ঘরটা যদি একবার দেখে আসা যায়। আচ্ছা, চলুন। আমি, অনিরুদ্ধদা আর বিপিনবাবু তিনজনে মিলে সিঁড়ি বেয়ে চললাম উপরের ঘরের দিকে। আগেই বলেছি উপরে পাশাপাশি দুটো ঘর। একটা ঘরের দরজা খুলে ভেতরের দিকে যেতেই বিপিনবাবু বললেন, এই ঘরেই অনিরুদ্ধবাবু, এই ঘরেই হয়েছিল। আমরা ঘরে এসে ঢুকলাম। ঘরে ঢুকতেই বুঝতে পারলাম ঘরের ভেতরে জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আজ সকালে বিপিনবাবু ফিরে এসে ব্যাপারটা দেখতে পেয়েছে, অথচ এখনও জিনিসপত্রগুলো আগের জায়গায় তোলেননি। ভদ্রলোকের কথা ভেবে একটু অবাক লাগলো। সে কি অনিরুদ্ধদাকে দেখানোর জন্য জিনিসগুলো এমনভাবেই রেখে দিয়েছেন? আশা করছি আপনি ঘরের ভেতরে সমস্ত জিনিসপত্রে অন্তত একবার হাত দিয়েছিলেন। সমস্ত জিনিসপত্র না হলেও আলমারি কিংবা যেখানে আপনার টাকা পয়সা থাকে, কারণ আপনি বলেছেন টাকা পয়সা কিচ্ছু চুরি হয়নি। হ্যাঁ, আসলে ঘরের এমন অবস্থা দেখে আলমারিটাই আগে খুলেছিলাম, কিন্তু সেখানে টাকা পয়সা এমনকি অন্যান্য কাগজপত্র ঠিক আগের মতোই রয়েছে। যদি কেউ ছবিটাই চুরি করতে আসে তাহলে ঘরের জিনিসপত্র এভাবে ছড়িয়ে ফেলবে কেন? অনিরুদ্ধতার মতো আমিও ঘরের চারিদিকে দেখতে লাগলাম। ঘরের একপাশে একটা বিছানা, তার পাশেই জানলা। জানলাটা অবশ্য এখন বন্ধ, একটা চেয়ারও পড়ে আছে। কিছু বইপত্রও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। খোলা আলমারি থেকে কিছু ভাঁজ করা জামা কাপড় মেঝের উপর এসে পড়েছে। ঘরের একটা ফুলদানি উল্টে রয়েছে টেবিলের একপাশে, তার ভেতর থেকে জল আর আগের শুকনো ফুলগুলো ছড়িয়ে আছে। ফুলদানিটার দিকে এগিয়ে গিয়ে অনিরুদ্ধদা ভালো করে কি যেন একটা দেখল, তারপরে বলল, এই ফুলদানিটা পেতলের, তাই না? হ্যাঁ, আপনাকে বলেছিলাম না, বেশ কিছু জিনিসপত্র আমি ওই অ্যান্টিক হাউস থেকে কিনে এনেছি। তার মধ্যে এটাও ছিল, কিন্তু এটা চুরি হলো না, শুধু ওই ছবিটাই চুরি গেল। কেন সেটাই বুঝতে পারছি না। আপনি সকালে ঠিক কখন ফিরে এসেছিলেন? একদম প্রথম ট্রেনে, বর্ধমান থেকে সকালের ট্রেন ধরেছিলাম। হাওড়া ঢুকতে ঢুকতে প্রায় 9টা মতন বেজে গেছিল, বাড়ি আসতে আসতে ওই 10টা। অনিরুদ্ধদা গম্ভীর মুখে কি যেন ভাবল, তারপর আলমারিটার কাছে গিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখল। বিপিনবাবু দেওয়ালের একপাশে সরে এসে উপরের দিকে দেখিয়ে বললেন, ওই দেখুন, ওইখানে ছবিটা ছিল।
আমি তাকিয়ে দেখলাম দেওয়ালের বেশ উপরের দিকে একটা হুক ঝুলছে। সেই হুকের সাথে কিছু একটা যে ছিল তা সামান্য বোঝা যায়। ছবিটা বেশ কিছুদিন থাকলে যেমন একটা ছাপ পড়ে যায়, ঠিক তেমন। অনিরুদ্ধদা সেদিকেও তাকিয়ে দেখলো বেশ কিছুক্ষণ, তারপরে বলল, ঘরের দরজাটা ভাঙা বলেছিলেন, কিন্তু এখন তো দেখছি শুধু ছিটকিনিটা ভাঙা, অর্থাৎ বাইরে থেকে কেউ জোরে ধাক্কা দিতেই ছিটকিনিটা ভেঙে গেছে। বাকি দরজাটা বেশ শক্তই রয়েছে। কথাটা বলে অনিরুদ্ধদা এগিয়ে গিয়ে ভালো করে ভাঙা চিটখানিটা লক্ষ্য করল, তারপরে বলল, আচ্ছা বিপিনবাবু, আপনার এই কেসটা আমি হাতে নিলাম, তবে একটা প্রশ্নই করব। ছবিটা শুধু আপনাকে খুঁজে দিতে হবে, নাকি ছবিটা কে চুরি করেছে সেটাও খুঁজে দিতে হবে? এমন একটা প্রশ্ন বিপিনবাবু তো নিশ্চিত। আমিও কেমন যেন শুনে অবাক হয়ে তাকালাম অনিরুদ্ধদার দিকে। অনিরুদ্ধদা কিন্তু একভাবে তখনও তাকিয়ে রয়েছে দেওয়ালের সেই শূন্য জায়গাটার দিকে। দেখে যেন মনে হচ্ছিল সেখানে তাকিয়ে সেই ছত্রপতি শিবাজির ছবিটা দেখার চেষ্টা করছে। আপাতত আমার ছবিটা ফেরত পেলেই হলো। ছবিটা কে চুরি করেছে তা নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নেই। খুঁজে দিতে পারলে আপনার সাম্মানিকে আমি কার্পণ্য করব না। আমার কয়েকটা দিন সময় প্রয়োজন, তাহলেই আমি আপনার ছবিটা আশা করছি খুঁজে দিতে পারবো। তাছাড়া বেশ কিছু কথাও আমায় জানতে হবে, তবে এই মুহূর্তে নয়। আচ্ছা, যে অকশন হাউস থেকে ছবিটা কিনেছিলেন তার ঠিকানাটা আমায় একবার দিন। দোতলা থেকে আমরা নিচে নেমে এলাম। নামার আগে সিঁড়ি পর্যন্ত এসে কি মনে হতে অনিরুদ্ধদা একবার পেছনের দিকে তাকিয়ে দেখল, তারপর তরতর করে সিঁড়ি বেয়ে নেমে এলো। চায়ের কাপে হাত নিয়ে চায়ে চুমুক দিতে দিতে বিপিনবাবু বললেন, কি মনে হচ্ছে অনিরুদ্ধবাবু? কিছু বুঝতে পারলেন? দেখুন, দুটো জিনিসে খটকা লাগছে। প্রথমত, অপরাধী এত সুযোগ পাওয়া সত্ত্বেও ঘর থেকে টাকা পয়সা অন্য কিছু নিল না, শুধুমাত্র ওই ছবিটাই নিয়ে গেল। ছবিতে এমন কি ছিল? আর দ্বিতীয়ত, যেটা মনে হচ্ছে সেটা হলো জানলাটা। ওই জানলাটা আবার কি করলো? আপনি হয়তো লক্ষ্য করে দেখেছেন, আপনার বাড়ির পেছনের দিকের পাঁচিলটা বেশ খানিকটা উঠে আসতে পারলে, মানে নিচের ঘরের জানলার কার্নিশ পর্যন্ত পৌঁছানো যায়, এবং সেখানে দাঁড়ালেই দোতলার ঘরের জানলাটা পর্যন্ত পৌঁছে যাওয়া যায়। সেখান থেকে কিন্তু সোজাসুজি তাকালেই ছবিটা দেখা যাবে। ছবিটা এমন একটা জায়গায় রয়েছে, কিন্তু কি একটা খটকা যেন রয়েছে, তবে কিছুতেই সেটা বুঝতে পারছি না। অনিরুদ্ধদাকে চিন্তিত দেখে আস্তে আস্তে বললাম, অনিরুদ্ধদা, আমার মনে হয় ওই অ্যান্টিক শপে গেলে আমরা কিছু জানতে পারবো। ভদ্রলোকের সাথে অকশন হাউসে ওই ছবিটার পেছনে যে নিলামে দাঁড়িয়েছিল, সেই যদি ছবিটা চুরি করিয়ে থাকে। অনিরুদ্ধদা কিছু বলল না, চুপ করে চা খেতে লাগলো। তারপর একসময় উঠে দাঁড়িয়ে নমস্কার করে বলল, আচ্ছা বিপিনবাবু, আমরা তাহলে চলি। আর একটা কথা, আপনি বর্ধমানে কেন গিয়েছিলেন? এই প্রশ্নে বিপিনবাবু প্রথমে একটু থমকে গেলেন, তারপরে বললেন, সেখানে আমার জন্ম। আসলে আমি প্রথমে ওখানেই থাকতাম, তারপর এখানে চলে এসে কাজকর্ম শুরু করি। বুঝতেই পাচ্ছেন, সরকারি কাজ, কর্মসূত্রেই আমার এখানে থাকা। জমি জমা নিয়ে বেশ কিছু সমস্যার জন্য আমায় ওখানে যেতে হয়েছিল। আপনার যদি আপত্তি না থাকে, তাহলে আপনার বাড়ির কাজের লোক মাধবের সাথে একবার আলাদা করে কথা বলতে চাই। তাতে আমার কোনো আপত্তি নেই অনিরুদ্ধবাবু, তবে আমি চাই আমার ছবিটা। মাধব কিন্তু আমার ছবি চুরি করতে পারে না, ওই ছবি সম্পর্কে ভালো করে ধারণাও তার নেই। বিপিনবাবু সামান্য হাসলেন। আমি আর অনিরুদ্ধদা এগিয়ে গেলাম রান্নাঘরের দিকে। এই ব্যাপারটা কি বলো তো? তুমি কি মনে করছো কাজের লোকটাই কাজটা করেছে? তদন্ত করতে গেলে প্রথমে সকলকেই অপরাধী বলে মনে করতে হয়। তারপর তদন্ত করতে করতে সেই অপরাধীর তালিকা থেকে একজন একজন করে বাদ গিয়ে পড়ে আসল অপরাধী, এবং কেসে মাধবের সবচেয়ে বেশি সুযোগ এবং মোটিভ রয়েছে। সুযোগ আর মোটিভ কোনোটাই তো তার ছিল না। তুমি ভুলে যাচ্ছ, মাধব কিন্তু বিপিনবাবুর সঙ্গে বর্ধমানে গিয়েছিল। অনিরুদ্ধদা আমার দিকে তাকালো, হেসে বলল, আমি জানি মাধব বিপিনবাবুর সঙ্গে গিয়েছিল, কিন্তু মাধব যে ছবিটা নিজে চুরি করেছে সে কথা আমি বলছি না। সে যে কাউকে দিয়ে ছবিটা চুরি করাতে পারে। ভেবে দেখ, এখানে বিপিনবাবু মাধব ছাড়া আর কেউ থাকে না। মাধব যদি কাউকে সমস্ত কিছু নির্দেশ দিয়ে যায় তাহলে তো হয়েই গেল, কিন্তু সেটা যদি হয় তাহলে ঘরের ভিতর তেমন আলোচনা করার কারণ কি? ছবিটা তো চোখের সামনেই ছিল। নিশ্চয়ই অপরাধী জানতো না ছবিটা কোথায় রয়েছে। যদি অপরাধী নাই জেনে থাকবে তাহলে... কি যেন একটা বলতে গিয়ে অনিরুদ্ধদা থেমে গেল।
তারপরে বলল, দাঁড়া, আগেই কাজের লোকের সঙ্গে একবার কথা বলে নি। বাবু, আমি এই ব্যাপারে সত্যি কিছু জানি না। ওটা কিসের ছবি সেসবও জানি না। এটাই জানতাম যে বাবু অনেক শখ করে টাকা দিয়ে ছবিটা কিনে এনেছিল। তুমি তো বাবুর সঙ্গে বর্ধমানে গিয়েছিলে, সেখানে এমন কি কাজ ছিল যেটা একদিনের মধ্যে হয়ে গেল? ওসব বাবুর ব্যাপারে আমি কিছু জানি না। তবে জমি জমা নিয়ে কিছু একটা ছিল। বোধহয় বাবুর ঠাকুরদার সম্পত্তিতে কোনো উইল করে গিয়েছিল। তাই নিয়ে বাবুর সঙ্গে ওই বাড়ির লোকেদের বেশ একপ্রস্ত ঝামেলাও হয়েছিল। তবে এর চেয়ে বেশি আমি আর কিছু জানি না বাবু। আচ্ছা, এই কারণেই কি তোমরা তাড়াতাড়ি সকাল সকাল বাড়ি ফিরে এলে? বাবু তো রাতেই ফিরতে চেয়েছিল, কিন্তু এত রাতে আর গাড়ি পাওয়া যাবে না। তাই বাবু বলল কাল সকালেই চলে যাব। আর আমরা তো রাতের বেলা ওই বাড়িতে থাকিনি। আমরা স্টেশনের কাছেই একটা হোটেলে রাত কাটিয়েছি। তার মানে ব্যাপারটা বেশ জটিল। রাতের বেলা সেখানে না থেকে বিপিনবাবু হোটেলে রাত কাটিয়েছে। ব্যাপারটা সহজ নয়। অনিরুদ্ধদা, তুমি ভুলে যাচ্ছ। আমরা ওই চুরি যাওয়া ছবিটার ব্যাপারে তদন্ত করতে এসেছি। বিপিনবাবু বর্ধমানে কেন গিয়েছিল তা কিন্তু খুঁজতে আসেনি। ভাস্কর, তুই সবকিছুই সবসময় একইভাবে ভাবিস। তদন্ত করতে গেলে সমস্ত কিছু নিয়ে ভাবতে হয়। কখন কোথা থেকে কি বেরিয়ে আসবে তা বলা যায় না। ছবিটা বড় পছন্দ করত। এর আগেও বাবু পয়সা দিয়ে অনেক কিছুই কিনে এনেছেন। ওই যে ওই যে রান্নাঘরের ও পাশে দেখুন, ওই যে ঝুলছে পিতলের লম্বা একটা ফুলদানি, অথচ ওটা কাজেই লাগেনি কোনো। আরও অনেক কিছু আছে বাবুর কাছে, সময় হলে আপনাদের দেখাবে। কিন্তু ছবিটা বাবু বড্ড ভালোবাসত। আচ্ছা মাধব, তোমার বাবু কেমন লোক, মানে তার চরিত্র, তার ব্যবহার? বাবু বেশ ভালো লোক, আমায় আশ্রয় দিয়েছিল। তখন থেকে আমি এখানে রয়ে গেছি। আমায় আশ্রয় না দিলে যে কোথায় ভেসে যেতাম। এত বড় শহর, এত লোকজন, কিন্তু কেউ ভালো না বাবু। কিন্তু বাবুর বড় বদ অভ্যেস, মাঝে মাঝে মশকরা করে। এমন মশকরা করে তাতে আমার প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে। তবে বুঝতে পারি বাবু একা থাকে, আমার সাথেই থাকে, তাই একটু মশকরা করে আনন্দ পায়। তবে সে মশকরায় আমাদের কারোরই কোনো দিনও ক্ষতি হয়নি। কথাটা শুনে অনিরুদ্ধদা কি যেন ভাবল, তারপরে বলল, আচ্ছা মাধব, তুমি যখন প্রথম এখানে এলে, অর্থাৎ বর্ধমান থেকে সকালে যখন ফিরে এলে, তখন কি দেখেছিলে? বর্ধমান থেকে তো ফিরে এলাম, বাড়িতে ঢুকতে যাব, বাবু বলল, যা মাধব, বাড়িতে তো খাবার কিছু নেই, গিয়ে একটু পাউরুটি নিয়ে আয় বাজার থেকে, আর কলা আর মিষ্টিও নিয়ে আসবি। আমি টাকা নিয়ে চলে গেলাম। তারপরে এসে দেখি বাবু নিচে বসার ঘরে থমথমে মুখে বসে রয়েছে। আমায় ঘরে ঢুকতে দেখেই বলল, সর্বনাশ হয়ে গেছে মাধব, বাড়িতে চোর পড়েছিল। ওপরের ঘর থেকে কে যেন ছবিটা চুরি করে নিয়ে গেছে। কথাটা শুনে অনিরুদ্ধদা কেন জানি না হঠাৎ করে বলে উঠল, কি বললে? তোমার বাবু কি বলেছিল? শুধু মাধব নয়, আমিও কেমন যেন অবাক হয়ে তার দিকে তাকালাম। মাধব একটু চমকে গিয়েছিল যেন, একটু ইতস্তত করে আমতা আমতা করে বলল, বাবু বলল, মাধব, সর্বনাশ হয়ে গেছে, বাড়িতে চোর পড়েছিল। ওপরের ঘর থেকে কে যেন ছবিটা চুরি করে নিয়ে গেছে। অনিরুদ্ধদা চুপ করে দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষণ, তারপরে বলল, তোমার বাবুর চেনা বন্ধু আছে একজন, যে ওই অকশন হাউসে জিনিসপত্র কিনতে যায়। তার খবর তুমি জানো? হ্যাঁ, ওই বাবু তো মাঝে মাঝে আসে বাড়িতে, বাবুর সঙ্গে চাটা খায়, গল্প করে, আমিও চা দিয়ে আসি। ওই বাবুও বেশ ভালো লোক। কিন্তু কেন বলুন তো? না, কিছু না, এমনি। তোমার বাবুর কাছ থেকে তার ওই বন্ধু ভদ্রলোকের ঠিকানাটা নিয়ে এসো। অনিরুদ্ধতার ব্যবহারে আমি অবাক হচ্ছিলাম, কিন্তু তবুও তার কথায় বিপিনবাবুর কাছ থেকে তার বন্ধুর ঠিকানাটা নিয়ে এলাম। বিপিনবাবুর বন্ধুর নাম রাসবিহারী মল্লিক, ভদ্রলোকের বাড়ি ঘাটালের কাছে। ঠিকানা নিয়ে বেরিয়ে এলাম। বিপিনবাবু কিন্তু কিছুই বললেন না, চিন্তিত মুখে আমার দিকে তাকালেন মাত্র। বিপিনবাবুর বাড়ি থেকে পথে নেমেই বললাম, কি ব্যাপার বলো তো অনিরুদ্ধদা? মনে হচ্ছে যেন তুমি কি একটা বিষয় নিয়ে সন্দেহ করছো। সন্দেহ নয়, আমার মনে হয় আমি গোটা ব্যাপারটার যেন একটা ধারণা করতে পারছি। কিন্তু এটা কি করে হয়? এমন একটা ব্যাপার সত্যি কি হতে পারে?
আরে কি হয়েছে সেটা তো বলো। এখন নয়, আরও কয়েকটা কাজ করতে হবে। প্রথমে এই রাসবিহারী মল্লিকের সাথে একবার দেখা করতে হবে, আর এই বিপিন বাবুর দেওয়া ঠিকানা মতো অ্যান্টিক শপে একবার খোঁজ করতে হবে। তারপর গোটা ব্যাপারটা বুঝতে পারবো আমি। কিছুই বুঝতে পারছিলাম না আমি। অনিরুদ্ধদা আসলে কি করতে চাইছে? ছবিটা উদ্ধারের জন্য এই কাজগুলো কি সত্যিই প্রয়োজন? বিপিনবাবু তো নিজেই বলেছিলেন তার বন্ধু এই কাজটা করতে পারে না। আর অ্যান্টিক শপে খোঁজ করে তো আর জানা যাবে না যে কে চুরি করতে পারে। তবে হ্যাঁ, সেদিন বিপিনবাবুর সঙ্গে ওই অকশন হাউসের ছবিটার দাম যে রেখেছিল তার নামটা জানা যেতে পারে। এই কারণেই কি অনিরুদ্ধতা যেতে চাইছে? কিছুই বুঝতে না পেরে সেদিনের মতো বাড়িতে ফিরে এলাম। বাড়িতে ঢুকতেই বৌদিমণি বলল, কি ব্যাপার, তোমরা সেই কখন বেরিয়েছো? আজকে না তোমার বেরোনোর কথা ছিল, ভুলে গেছো? অনিরুদ্ধতা জিভ কেটে বলল, একদম মাথায় ছিল না। তুমি একটু অপেক্ষা করো, আমি স্নানটা সেরে নিয়ে তারপরে আমরা দুজন দুপুরের খাবারটা সেরে নিই, তারপর বিকেলের দিকে না হয় বেরোবো। সে তো ঠিক আছে, কিন্তু যে ভদ্রলোক এসেছিলেন তার ব্যাপারটা কি? ছত্রপতি শিবাজির 200 বছরের পুরনো একটা ছবি তার বাড়ি থেকে চুরি হয়ে গেছে, কিন্তু কি করে চুরি হলো সেটাই আমি বুঝতে পারছি না। আরে কেন অনিরুদ্ধতা? তুমি তো নিজেই দেখলে ঘরের দরজাটা ভাঙা, আর বাইরে থেকে চোর এসে কাজটা করেছিল। সবই ঠিক আছে, কিন্তু কোথাও যেন একটা খটকা লাগছে আমার। খটকা কোথায় অনিরুদ্ধতা? সব তো ঠিকই আছে। তার ঘরের ভেতরে সব কিছু তো এলোমেলো, শুধু ছবিটাই নেই। তারা যেদিন বর্ধমান গিয়েছিল সেদিন রাতেই ব্যাপারটা হয়েছে, আর তাই সকালে ফিরে আর ছবিটা দেখতে পাওয়া যায়নি। অনিরুদ্ধতা কোনো উত্তর দিল না, ম্লান মুখে স্নানঘরের দিকে চলে গেল। আমি কি করি? নিজেও ঘরে গেলাম। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমায় বাড়িতেই থাকতে হলো। অনিরুদ্ধদার বৌদিমণি কোথায় যে বেরিয়ে গেল তা জানা নেই। প্রায় সন্ধ্যের দিকে অনিরুদ্ধদার মুখ দেখে বুঝতে পারলাম কেসের ব্যাপারে এখন সে কোনো কথাই বলতে চায় না। আমিও কি করি, পড়াশোনার কাজে মন দিলাম। দেখতে দেখতে একটা দিন কেটে গেল। সেদিন দুপুরের দিকে অনিরুদ্ধদা আমার ঘরে এসে বলল, ভাস্কর, একবার বেরোতে হবে, একবার ওই অ্যান্টিক শপে যাব। আমি তো তৈরি ছিলাম না। অনিরুদ্ধদার কথায় আনন্দে লাফিয়ে উঠে পোশাক বদল করলাম। তারপর দুজনে মিলে বেরিয়ে যখন অ্যান্টিক শপে পৌঁছলাম তখন দেখতে পেলাম দোকানটা ফাঁকাই রয়েছে। ভেতরে কোণের দিকে একটা চেয়ারে কাউন্টারের সামনে বসেছিল একজন বয়স্ক ভদ্রলোক। আমাদের দেখে উঠে দাঁড়িয়ে বলল, আসুন আসুন মিস্টার। অনিরুদ্ধ বোস। আসলে আমি আপনার দোকানে কিছু কিনতে আসিনি, একটা বিশেষ প্রয়োজনে আমি আপনার কাছে এসেছি। আসলে পুলিশের হয়ে একটা কেসে আমি তদন্ত করছি, আর তাই আমি। পুলিশ? কিন্তু আমার দোকানে পুলিশ কেন? আমার সমস্ত জিনিসপত্রের রসিদ আমার কাছে আছে। 2 নম্বরি ব্যবসা তো সাহানি করে না। তেমন কোনো ব্যাপার নয় মিস্টার সাহানি। আসলে একটা ছবি চুরি গেছে। আপনারই দোকানের একজন খদ্দের প্রায় মাস কয়েক আগে ছবিটা নিয়ে গিয়েছিল। তার বাড়ি থেকে ছবিটা 3 দিন আগে রাতের বেলা চুরি গিয়েছে। সেই ব্যাপারেই আপনার সাথে একটু। ও মাই গড, আমার দোকান থেকে নিয়ে গিয়েছিল? সে জিনিস চুরি হয়েছে? কিন্তু কে বলুন তো? তার নাম বিপিন সামন্ত। সে আপনার দোকানে মাঝে মধ্যেই আসে। তাছাড়া সে ছবিটা অকশন থেকে কিনেছিল, একটা 200 বছরের পুরনো ছত্রপতি শিবাজির ছবি। মনে পড়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছবিটা বেশ কম দামে সে পেয়ে গিয়েছিল, মাত্র 10,000-এ। আসলে সেদিন বেশি কেউ ছিল না, যারা ছিল তাদের তার বেশি পর্যন্ত টাকা দেওয়ার ক্ষমতা ছিল না। কারণ সেদিন অকশনে ওই ছবিটা ছাড়াও আরও কিছু জিনিসপত্র আগে আগে উঠেছিল। ছবিটা উঠেছিল শেষের দিকে। মিস্টার সামন্ত অন্য কিছুই নেননি, শুধু ওই ছবিটাই নিয়েছিলেন। কিন্তু ছবিটা চুরি গেল কি করে? ভদ্রলোক বর্ধমান গিয়েছিলেন বাড়ি ফাঁকা রেখে, আর সেই দিনই তার বাড়িতে চোর ঢোকে। দরজা ভেঙে ছবিটা চুরি করে নিয়ে যায়। ওই যে বললাম, দরজা ভেঙে। আচ্ছা, আপনি আমায় একটা কথা বলুন তো, সেদিন ওই ছবিটার পিছনে মিস্টার সামন্ত ছাড়া আর কে কে ডেকেছিল? স্ট্রেঞ্জ ব্যাপার, চোর ঢুকলো কি করে? ওই যে বললাম, দরজা ভেঙে। আচ্ছা, আপনি আমায় একটা কথা বলুন তো, সেদিন ওই ছবিটার পেছনে মিস্টার সামন্ত ছাড়া আর কে কে ডেকেছিল? আরেকজন ডেকেছিল, বেশ বয়স্ক লোক। কিন্তু ভেরি স্যাড কেস মিস্টার, ভদ্রলোক আর বেঁচে নেই। আজ সকালেই সেই ভদ্রলোক হার্ট অ্যাটাকে মারা গেছে। সে কি, হার্ট অ্যাটাক?
কিন্তু মৃত্যুটা স্বাভাবিক ছিল তো? হ্যাঁ হ্যাঁ, সে বিষয়ে একদম নিশ্চিত। তার সঙ্গে আমার বেশ চেনাশোনা ছিল। আজ সকালেই খবরটা পেলাম, তার ছেলে এসেছিল, ছেলেই জানালো। কিন্তু ছবিটা যদি চুরি গিয়ে থাকে তাহলে তো মিস্টার সামন্তর বেশ লস হয়ে গেল। অনিরুদ্ধদা এদিকে ওদিকে মুখ ফিরিয়ে দেখছিল। অ্যান্টিক শপে যেমন থাকে পুরনো কিছু জিনিসপত্র, তামার, পিতলের, এমনকি কাচের বাক্সের মধ্যে ছোটোখাটো বেশ কিছু জিনিসপত্র দেখে মনে হলো সোনার। পুরনো দিনের তলোয়ার, চেয়ার, এমনকি কাঠের জিনিসপত্রও রয়েছে। একটা লম্বা পুরনো দিনের গ্র্যান্ডফাদার ক্লক দেখলাম, তবে ঘড়িটা এখনও চলছে। দেখে অবাক হয়ে গেলাম। অনিরুদ্ধদা আরও কিছু অকারণ কথাবার্তা বলে যে ভদ্রলোক মারা গেছেন তার বাড়ির ঠিকানা নিয়ে বেরিয়ে এলো। কি করবে? ওই লোকের বাড়িতে একবার যাবে নাকি? না, ভদ্রলোকের কথা শুনে মনে হলো সত্যি কথাই বলছে। ব্যাপারটা একবার নিখিল বাবুকে দিয়ে পরখ করে নিতে হবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো নিখিল বাবু সমস্ত কিছু জেনেও কেন কেসটা আমার কাঁধে চাপিয়ে দিলেন। আর একটা ব্যাপার লক্ষ্য করেছিস ভাস্কর, এই কদিনের মধ্যে নিখিল বাবু কিন্তু একবারও আমার সাথে ফোনে যোগাযোগ করলেন না। এতে আশ্চর্যের কি আছে? ভদ্রলোক নিশ্চয়ই কোনো কারণে ব্যস্ত হয়ে পড়েছেন। তাছাড়া তার তো অনেক কাজ রয়েছে। আমরা বাড়ির পাশে চলে এলাম, কিন্তু মনে হলো অনিরুদ্ধতে যেন এই গোটা ব্যাপারটা কোনো মতেই বিশ্বাস করতে পারছে না। কোথায় যেন তার একটা খটকা থেকেই যাচ্ছে। আর আমি জানি যখনই অনিরুদ্ধতার মনে খটকার জন্ম নেয় তখনই কিন্তু কিছু না কিছু একটা হয়। সেদিন আমরা সোজা বাড়িতে ফিরে গেলাম। বাড়ি ফিরে গিয়ে অনিরুদ্ধতার ঘরে চুপ করে দুজনে বসে রইলাম। বেশ কিছুক্ষণ অনিরুদ্ধদা খাতায় কি সমস্ত লিখে যেন হিসেব করতে লাগলো। তারপরে এক সময় বলল, আচ্ছা ভাস্কর, আমার একটা কথা বলতো। বিপিনবাবু মাধবকে নিয়ে যখন বাড়িতে ফিরে গিয়েছিলেন, অর্থাৎ বর্ধমান থেকে ফেরার পরে সকালবেলা, তখন মাধব তো প্রথমেই ঘরে গিয়ে ব্যাপারটা দেখেনি। অর্থাৎ ছবি যে চুরি গিয়েছে সে ব্যাপারটা প্রথমে জেনেছিলেন বিপিনবাবু, তাই তো? হ্যাঁ, অন্তত কাজের লোক মাধব তো সেটাই বলল, কিন্তু তাতে কি প্রমাণ হচ্ছে? কিছুই না ভাস্কর, কিছুই না। হ্যাঁ, কিছু বোঝা যাচ্ছে না। একটা খটকা বড় সড়ো ভাবে রয়েছে, অথচ সেটা সামনে আসছে না। ছবিটা চুরি করবে কে? যে অকশনে অত টাকা দিয়ে যে ছবিটা কিনলো সে মারা গেছে। তার মৃত্যুটা স্বাভাবিক হোক কিংবা না হোক, ছবিটা যদি সে চুরি করে তারপরে সে মারা যায়, তাহলে তার ছবিটা কোনোভাবেই পাওয়া সম্ভব নয়। আর বিপিনবাবু তার যে বন্ধুর কথা বলছেন, যে ছবিটা দেখেছে, সে ছাড়া ছবির ব্যাপারে মাধব যদি বাইরের কাউকে না বলে তাহলে আর কারোর জানার কথা নয়। বিপিনবাবুর বাড়িটা একটু ভেতরের দিকে। আশেপাশের বাড়ি ঘরগুলো দেখে মনে হলো না যে প্রতিবেশীর সঙ্গে তার সম্পর্ক বেশ ভালো। ভালো না যখন, তাহলে তার ঘরে এসে কেউ ছবি দেখতে যাবে না। অর্থাৎ চোর জানলো কি করে ছবিটা ওখানেই রয়েছে? তুমি কি তাহলে বিপিনবাবুর সেই বন্ধুকেই সন্দেহ করছো? আমি না চাইলেও তো সন্দেহটা তারই দিকে যাচ্ছে ভাস্কর, কিন্তু সেটা তো বিপিনবাবু নিজেও জানেন। তারপরও তিনি কেন বলছেন যে তার বন্ধু এই কাজটা করতে পারে না? আর বিপিনবাবুর বেশ বয়স হয়েছে, অর্থাৎ তার বন্ধুরও তার কাছাকাছি বয়স থাকার কথা। তিনি কেন ছবিটা চুরি করাতে যাবেন? আর সেক্ষেত্রে তিনি তো জানতেন ছবিটা কোথায় আছে। তিনি যদি কাউকে পাঠিয়ে থাকেন তাহলে শুধু শুধু ঘরের জিনিসপত্রগুলো এলোমেলো করার মানেটা কি? এতক্ষণ পরে অনিরুদ্ধদার খটকার ব্যাপারটা আমি বুঝতে পারলাম। এই কারণেই বিপিনবাবুর বন্ধুকে সে অপরাধী বলে সহজে ধরে নিতে পারছে না। বললাম, তাহলে কি করা যায়? একটা সন্দেহ আমার হচ্ছে, কিন্তু তোকে যদি বলি তাহলে তুই ব্যাপারটা নাকচ করে দিবি। কিন্তু আমার মনে হচ্ছে এই গোটা কেসে একজন মিথ্যে কথা বলছে। আমি অবাক হয়ে তাকালাম ওর দিকে। দেখলাম তার কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট হয়েছে, মুখে হাসি নেই। গভীরভাবে সে যেন কিছু ভাবতে ভাবতে বাইরের দিকে তাকিয়ে বলল, যদি মনে করি এই কেসে একজন মিথ্যে কথা বলছে তাহলে গোটা কেসটা অতি সহজ হয়ে যাচ্ছে। কে মিথ্যে কথা বলছে? আমার মনে হয় গোটা কেসে মিথ্যে কথা বলছে বিপিনবাবু নিজেই। আমি এতটা অবাক হয়েছিলাম যে আমি অবাক ভাবটা চাপতে না পেরেই বলে উঠলাম, কি বলছো অনিরুদ্ধদা তুমি? বিপিনবাবুর ছবি চুরি হয়েছে? তিনি নিজে আমাদের কাছে এসে বলেছেন যে তার ছবি চুরি হয়েছে। তাছাড়া তিনি তো সেদিন বাড়িতে ছিলেন না, তিনি তো ছিলেন বর্ধমানে। আর মাধব তো নিজেও বলেছে বর্ধমানের হোটেলে তারা। হঠাৎ করে একটা কথা আমার মনে পড়ে গেল, আর তারপরেই অনিরুদ্ধতার দিকে তাকাতে দেখলাম
তার মুখে একটা হাসি ফুটে উঠেছে। আমার দিকে তাকিয়ে থাকতে থাকতে অনিরুদ্ধদা বলল, এবারে বুঝতে পারছিস প্রথম থেকেই কেন আমরা কোনো সূত্র খুঁজে পাচ্ছি না? যেদিকেই হাত দিচ্ছি সেদিকেই কিচ্ছু নেই। কিন্তু কেন? আরে এই কারণেই কি নিখিলবাবু? অনিরুদ্ধদা আর কিছু বলল না, উঠে গিয়ে টেলিফোনটা তুলে নিল। একটু পরে বলল, নিখিলবাবু, আপনার বন্ধু কিন্তু আমায় বেশ ঘোল খাইয়ে দিয়েছেন। আর একটু হলেই আমিও নিজে কিন্তু খুব হেঁসাতে পড়তাম। অপর প্রান্ত থেকে নিখিলবাবু কি বলল বুঝতে পারলাম না, তবে অনিরুদ্ধদার মুখে একটা হাসি ফুটে উঠল। একটু পরে সে বলল, কিন্তু এসবের কারণ কি বলুন তো? আর ওই যে ভদ্রলোক রাসবিহারী মল্লিক, তার মৃত্যুর খবরটা আপনি নিশ্চয়ই পেয়েছেন। গোটা ব্যাপারটাই এমন একটা সময় ঘটে গেছে, আর একটু হলেই আমার তদন্তের মোড় অন্যদিকে ঘুরে যেত। আমি ভেবে বসেছিলাম বোধহয় ছবিটা রাসবিহারী বাবু চুরি করেছিলেন, তারপরে তার কাছ থেকে কেউ চুরি করার জন্য তাকে খুন করেছে। কিন্তু পরে জানতে পারলাম মৃত্যুটা স্বাভাবিক। আরও কিছুক্ষণ কথা বলার পর অনিরুদ্ধদা টেলিফোনটা রেখে এসে যখন আমার সামনে বসলো, তখন তাকে বেশ স্বাভাবিক লাগলো। বড় একটা নিঃশ্বাস ফেলে মাথার দুপাশে হাতটা ছড়িয়ে দিয়ে বলল, বুঝলি ভাস্কর, আমি না হয় এই গোয়েন্দাগিরিটাকেই বেছে নিয়েছি, কিন্তু তাই বলে সাধারণ অনেক মানুষের মাথায় গোয়েন্দার চেয়েও বেশি বুদ্ধি থাকে। তারা সেটাকে কোন পথে কাজে লাগাবে সেটাই আসল। কিন্তু বিপিনবাবু এমনটা কেন করবেন, আর তিনি যদি এটা করে থাকেন তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। সবই বুঝতে পারলাম অনিরুদ্ধদা, কিন্তু ছবিটা কোথায় গেল? পুলিশ দেখেছিল দোতলার পাশের যে ঘরটা ছিল সেই ঘরে তালা দেওয়া, অর্থাৎ ছবিটা ওই ঘরেই আছে। বিপিনবাবুর বাড়িতে বসে বসার ঘরের টেবিলের ওপর চায়ের কাপ তুলে নিতে বিপিনবাবু হো হো করে হেসে উঠলেন। তারপরে বললেন, ভেবেছিলাম আপনার আরো কয়েকটা দিন সময় লাগবে, কিন্তু এত তাড়াতাড়ি কেসটা সলভ করে ফেললেন কি করে? কয়েকটা ব্যাপারে আপনি সামান্য ভুল করে ফেলেছিলেন। প্রথম ভুল, টেবিলের ওপর থেকে ফুলদানিটা যদি মাটিতে এসে পড়ে, অর্থাৎ মেঝের ওপরে পড়ে, তাহলে পিতলের ফুলদানির গায়ে সামান্য টোল খাবে। এটা না হলেও অত পুরনো ফুলদানি মেঝের ওপরে পড়লে মেঝেতেও একটু দাগের সৃষ্টি হবে, সেটা হয়নি। ফুলটা আগের দিনের ছিল, তাই শুকিয়ে যাওয়া ফুল। জলটাও আপনি ইচ্ছে করেই ছড়িয়ে দিয়েছিলেন, কিন্তু অত ওপর থেকে নিচে পড়লে ফুল আর জল একদিকে ছিটকে যাওয়ার কথা নয়। আপনি বোধহয় ফুলদানিটা নিয়ে জল আর ফুল একসাথে ছড়িয়ে দিয়েছিলেন। তাছাড়া ঘরের মধ্যে সবকিছু ছড়িয়ে রাখা রয়েছে, কিন্তু কাগজপত্র ছেঁড়া হয়নি, আর জিনিসপত্র কোথাও কিছু ভাঙেনি। টেবিলে পড়েছে, চেয়ার পড়েছে, অথচ সেগুলো একটুও ভাঙেনি। আলমারির জামা কাপড় এমনভাবে ছড়ানো হয়েছে যেন কেউ কিচ্ছু খুঁজছে, অথচ অন্ধকারের মধ্যে অথবা চোর যদি খুঁজতো তাহলে জামা কাপড় আরও এদিক ওদিক ছড়িয়ে পড়ত। সব থেকে বড় ভুলটা আপনি করেছেন ওই ঘরের ভিতর সবকিছু ছড়িয়ে রেখেই। যদি ছবিটা কেউ চুরি করতে আসে তাহলে শুধু ছবিটা নিয়ে যাবে, জিনিসপত্র ছড়াতে যাবে কেন? বিশেষ করে যখন কেউ টাকা চুরিই করেনি। সাধারণ চোর ছবি চুরি করতে যাবে কেন? সে তো আর ছবি বিক্রি করে এত সহজে টাকা পাবে না। অমন ছবি বিক্রি করতে গেলেও তো তাকে সমস্যায় পড়তে হতে পারে। নেহাত যদি ওই ছবিটার সম্পর্কে তার ধারণা থাকে তাহলে সে ছবিটা চুরি করবে, আর তার জন্য তাকে চেয়ার টেবিল এদিক ওদিক ছড়িয়ে ফেলতে হবে না। তারপর? আপনি এখান থেকে যাওয়ার আগে কিন্তু ছবিটা সরিয়ে ফেলার কথা ভাবেননি। বর্ধমানে গিয়ে কোনো একটা নির্দিষ্ট কারণে আপনার এই কথাটা মনে হয়েছে, তাই বাড়িতে ঢোকার আগেই আপনি পরিকল্পনা করে মাধবকে পাঠিয়ে দিয়েছিলেন পাউরুটি, কেক আর মিষ্টি আনতে, যাতে ওই সময় আপনি ঘরে ঢুকে কাজটা করতে পারেন। প্রথমে আমার মাথায় ব্যাপারটা আসেনি, ওই ঘরের ছিটকিনিটাই ভাঙা, অথচ বাইরে থেকে ধাক্কা দিয়ে ছিটকিনি ভাঙলে ওভাবে ভাঙার কথা নয়। ভেতর থেকে আপনি হাতুড়ি দিয়ে কিংবা অন্য কিছু দিয়ে ছিটকিনিটা ভেঙেছেন, আর নিচের ঘরের দরজার ছিটকিনি আস্ত রয়েছে, অথচ ওপরের ঘরের দরজার ছিটকিনি ভেঙে গেল। ব্যাপারটা আমার মনে একটা খটকা জাগিয়েছিল, কিন্তু সত্যি বলতে ছবিটার কথা আমি এতটাই ভাবছিলাম যে এটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। তাহলে ঠিক কখন আপনি বুঝতে পারলেন যে গোটা ব্যাপারটাই আমি মিথ্যে বলছি?
প্রথমেই যখন আপনার কাছের লোক মাধব আমায় বলছিল আপনি মশকরা করতে ভালোবাসেন, আসলে একা মানুষ, একসময় পুলিশের কাজ করেছেন, পুলিশ এবং গোয়েন্দারা কিভাবে সব কিছু পর্যবেক্ষণ করে তা আপনি জানেন, এবং আপনি মশকরা করতে ভালোবাসেন, তাই এটা করেছিলেন। কিন্তু আমার মনে হয় এর পেছনে একটা কারণ আছে। তাছাড়া আপনার বন্ধুর সঙ্গে আমি যখন কথা বলি তখন সেও আমায় একই কথা জানিয়েছিল যে আপনি বেশ গভীর কিছু ব্যাপার নিয়ে মশকরা করতে ভালোবাসেন। এমন অনেক বিপদে আপনি আপনার বন্ধুকে ফেলেছেন যে ওখান থেকে বেরিয়ে আসতে তাকে বেশ সমস্যায় পড়তে হয়েছে। এবার আমি একটা কথা বলি বিপিনবাবু, বলুন। আমার মনে হয় আপনার সাজানো কেসটায় ছবিটা খুঁজে পেয়ে আমায় যাচাই করতে চাইছিলেন। আসলে বর্ধমান আপনার জমি জমা এবং অন্য যে সমস্যাটা আপনি তৈরি করেছেন তাতে আপনার আমাকে প্রয়োজন, তবে আপনি পুরোপুরি বিশ্বাস করতে পারছিলেন না, তাই এই ব্যাপারটায় ছবিটা লুকিয়ে রেখে আপনি আমায় যাচাই করে নিতে চাইছিলেন, যাতে আপনি সেই কেসে আমায় কাজে লাগাতে পারেন, কি তাই তো? বিপিনবাবু অবাক চোখে অনিরুদ্ধতার দিকে তাকালো খানিকক্ষণ, তারপর সামান্য হেসে বললেন, সত্যি বলছি অনিরুদ্ধবাবু, আপনাকে সমস্যায় ফেলার কোনো ইচ্ছা আমার ছিল না। আসলে বর্ধমানের কেসটা এতটাই, সেখানে বিশ্বস্ত কাউকে কাজে না লাগালে আমাদের সমস্যায় পড়তে হবে। আসলে ভেতরে অনেক ব্যাপার রয়েছে, তাই আর কি আপনাকে একটু যাচাই করে নিতে চাইছিলাম। কিন্তু বলুন তো, ছবিটা কোথায় আছে? যতদূর মনে হচ্ছে নিচের ঘরে কোথাও নেই, আর এই ঘরেও নেই, কিন্তু প্রথম দিন থেকেই আপনার পাশের ঘরের দরজায় তালা বন্ধ দেখেছিলাম। অথচ যতদূর জানি ওটা আপনার কাজের ঘর, অর্থাৎ ওই ঘরেই আপনার অ্যান্টিক জিনিসপত্রগুলো সব রয়েছে। আশা করতে পারি ওই ঘরেতেই আপনি ছবিটা সাবধানে রেখে দিয়েছেন। বিপিনবাবু এবার উঠে দাঁড়িয়ে বললেন, চমৎকার চমৎকার অনিরুদ্ধবাবু, তাহলে নিখিল আমায় মিথ্যে কথা বলেনি। আপনিই পারবেন আমার পরিবারের ওই সমস্যার সমাধান করতে আর আমাকে সুবিচার পাইয়ে দিতে। তা না হলে বেশ কিছু সম্পত্তি আমার হাতছাড়া হয়ে যাবে। আপনাকে আমি যে কথা দিয়েছি তাতে আমি নিরাশ করব না, কিন্তু আপনাকে বর্ধমানের কেসটা দেখতে হবে। কিন্তু এবার আপনি কয়েকদিন নিজেকে মুক্ত করে নিন, তারপর আমার সঙ্গে বর্ধমানে যাবেন। বেশ, তবে আমার দিন কয়েক সময় লাগবে। আজ সকালেই নিখিলবাবু জানিয়েছেন একটা কেস তার হাতে এসছে। আমার আপত্তি নেই, তবে খুব বেশি দেরি যেন না হয়ে যায়। আমি কালকেই বর্ধমানের জন্য রওনা দেব, আপনাকে ঠিকানাও দিয়ে যাব। আর হ্যাঁ, কাজের লোকটি আমার সঙ্গে যাবে, আমি এখানে থাকবো না। আপনি সময় করে চলে আসুন, সেখানে গিয়ে কয়েকটা ব্যাপার আমায় দেখতে হবে। তবে আপনাকে আমি নিরাশ করব না, যে ছবিটা আমি লুকিয়ে রেখেছি সেটা আপনাকে দেখাবো। ঠিক আছে, কিন্তু যে ছবি চুরির জন্য এত কিছু, সেই ছবিটা একবার নিজের চোখে দেখা যেতে পারে? বিপিনবাবু হাসতে হাসতে উঠে দাঁড়ালেন, তারপরে বললেন, অবশ্যই দেখাবো। আমি আর অনিরুদ্ধদা বিপিনবাবুর পিছু পিছু হেঁটে হেঁটে উঠতে লাগলাম উপরের দিকে। ঠিক তখনই রান্নাঘরের দিক থেকে মাধবের গলা শোনা গেল। উফ, বাবুর মশকরা করার অভ্যেস আর যাবে না। গোয়েন্দার সাথেও মশকরা করছে আজকাল। আমি মনে মনে হাসলাম, অনিরুদ্ধদাও বোধহয় হাসছিল, তবে তার মুখটা আমি দেখতে পেলাম না। আমরা এগোতে লাগলাম সেই 200 বছরের পুরনো ছত্রপতি শিবাজির ছবি দেখার জন্য।